স্বপ্ন আর বাস্তবের মাঝের এক অদ্ভুত জগতে আপনাকে স্বাগত। এটি গল্পশালা, যেখানে প্রতিটি গল্পের শব্দের মাঝেই লুকিয়ে থাকে এক নতুন রহস্য। আজ আমরা আপনাকে নিয়ে যাব এক অভিশপ্ত ভবিষ্যৎবাণীর অন্ধকার দুনিয়ায়। এখন আপনি শুনছেন আমাদের বিশেষ অডিও সিরিজ অভিশপ্ত ভবিষ্যৎবাণীর তৃতীয় পর্ব। সিদ্ধার্থের জীবনে ঘটে যাওয়া অমোঘ ঘটনার পর্দা উন্মোচনের সময় এসেছে। সত্যি কি ঘটেছিল সেই রাতের অন্ধকারে? কারা ছিল তার মাসি মেসো? আর কোন ভবিষ্যৎবাণী আজও তাড়া করে বেড়াচ্ছে আমাদের? চলুন শুরু করি এক ভয়ের রুদ্ধশ্বাস যাত্রা। এটি গল্পশালা, গল্প শুনুন আর রহস্যের গন্ধ নিন। ঘটনাটি ছিল আমাদের বিচার বুদ্ধির অতীত। গত মাসে যখন কোনো এক গুরুত্বপূর্ণ কারণে সিদ্ধার্থকে ওর মাসির বাড়ি যেতে হয়, তখন আমি আর অনির্বাণও ওর সাথে বেড়াতে যেতে চাইলাম। কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল আর অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার তাড়াহুড়োয় সেইবার আর ওর পথের সঙ্গী হতে পারলাম না। তো যাই হোক, সেই যাত্রায় সিদ্ধার্থ একাই গেল ওর মাসি বাড়ি। প্রথম থেকেই শুনেছি ওর মুখে যে ওর মাসি মেসো সিদ্ধার্থকে ভীষণ ভালোবাসে। তাদের কোনো সন্তান ছিল না, তাই সিদ্ধার্থকেই তারা সন্তান স্নেহে খুবই ভালোবাসে। বেশ কয়েকবার চিঠিতে বলেও পাঠিয়েছিলেন তারা সিদ্ধার্থকে ওর মাসি বাড়ি যাওয়ার জন্য। তাই এই যাত্রায় সিদ্ধার্থ আর তাদের ডাক উপেক্ষা করতে পারেনি। অনেকদিন পর সিদ্ধার্থ মাসি মেসোর সঙ্গে দেখা করতে মাসি বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু কে জানতো যে এই যাত্রায় সিদ্ধার্থের জীবনের এক অনাকাঙ্ক্ষিত ঘটনার রচনা করবে। যাই হোক, সকালবেলায় রওনা দিয়েও সিদ্ধার্থের মাসি বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। একে গ্রামের পথ, কোনো ল্যাম্পপোস্ট বা কোনো বাতি নেই, তার উপরে আবার অমাবস্যা তিথি। তাই অন্ধকারে পথ চলতে ভীষণ সমস্যা হচ্ছিল সিদ্ধার্থের। যদিও মাসি বাড়ি পৌঁছাতে আর বেশি দূর নেই, মাত্র একটা মাঠ পেরোলেই ওর মাসি বাড়ি। তাই সে দ্রুত হাঁটা শুরু করলো। হঠাৎ করেই পেছন থেকে এক ভারী গলায় সিদ্ধার্থকে কেউ নাম ধরে ডাকলো। সিদ্ধার্থ চমকে উঠে পিছনে ফিরে তাকাতেই দেখল যে ওর মেসোমশাই হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছেন। এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সিদ্ধার্থ ওর মেসোমশাইকে প্রণাম করল। মেসোমশাই বললেন, থাক থাক, বেঁচে থাকো। তা কেমন আছো? আর পড়ালেখা কেমন চলছে তোমার? তোমার মাসি তো সেই কখন থেকে তোমার জন্য পথ চেয়ে বসে আছে। বাকি পথ সিদ্ধার্থ ওর মেসোর সঙ্গে কথা বলতে বলতেই মাসি বাড়ি পৌঁছে গেল। মাসি বাড়ি এলেই সিদ্ধার্থের মাসি এসে সিদ্ধার্থকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরার সাথে সাথে একটা ঠান্ডা স্পর্শের শিহরণ বয়ে গেল সিদ্ধার্থের শরীরে। সিদ্ধার্থ বলে উঠল, মাসি, তোমার শরীর এত ঠান্ডা কেন? মাসি একটু অপ্রস্তুত হয়ে উত্তর দিলেন, ওই সন্ধ্যাবেলাতেই তো স্নান করে তুলসী তলায় প্রদীপ জ্বালালাম, তাই শরীর ঠান্ডা হয়ে আছে। তৎক্ষণাৎ সিদ্ধার্থের চোখ যায় তুলসী তলার দিকে, যেখানে প্রদীপের চিহ্ন মাত্র নেই। তখনই সিদ্ধার্থের মনে খটকা লাগে যে তার মাসি তাকে মিথ্যা কেন বলল। এই ভাবতে ভাবতেই সিদ্ধার্থর মেসো বলে উঠলেন, তোমরা মা ছেলে কি দুয়ারে দাঁড়িয়েই সব কথা বলবে, নাকি ছেলেটাকে কিছু খেতে দেবে? কত দূর থেকে এসেছে ছেলেটা, ওকে একটু বিশ্রাম নিতে দাও। মেসোর কণ্ঠ শুনে
সিদ্ধার্থের ঘোর কেটে গেল। তখন মাসি বললেন, যা বাবা, তুই হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। আধ ঘন্টা পর সিদ্ধার্থ খাবার টেবিলে এসে দেখে যে মাসি ওর সব পছন্দের খাবার তৈরি করেছেন। তখন খাবার টেবিলে বিভিন্ন কথার মাঝে এক পর্যায়ে মাসি বলে উঠলেন, তোকে কতবার বলেছি একবার মাসি বাড়ি আয়, অন্তত 2-1 দিনের জন্য হলেও এসে বেরিয়ে যা, কিন্তু তুই আর এলি কই, তোর তো সময়ই হয় না। তখন সিদ্ধার্থ বলল, কেন মাসি, এই যে এলাম, এবার তুমি খুশি তো? মাসি বললেন, সেই তো এলি, কিন্তু আর সময় নেই যে। হঠাৎ সিদ্ধার্থ থমকে গেল। আর সময় নেই মানে কি? মাসি কি বলতে চাইলেন? অজানা প্রশ্নগুলো ঘুরপাক খেতে থাকে ওর মনে। খাওয়া দাওয়া শেষে মেসোমশাইয়ের ঘরে গিয়ে সিদ্ধার্থ তার শারীরিক অবস্থা জানতে চাইল। তখন মেসোমশাই বললেন, এখন খুব শান্তিতেই আছি, কোনো সর্দি কাশি বা বুকে ব্যথা নেই, যত সব জোড়া ব্যাধি তো কেবল দেহের। যতদিন শরীর ছিল ততদিন অসুখ বিসুখ ছিল, এখন খুব শান্তিতেই আছি। এরকম অদ্ভুত কথা শুনে সিদ্ধার্থ মাটির মূর্তির মতো চুপ হয়ে গেল। মেসোর বলা সব কথাগুলো যেন ওর মাথার উপর দিয়ে গেল। মাসি মেসোর বলা সব কথাগুলো যেন কেমন রহস্যময়। এদিকে ঘুমাতে যাওয়ার আগে সিদ্ধার্থের মাসি ওর বিছানা বালিশ গুছিয়ে দিয়ে বলে গেলেন, যত শব্দই হোক রাতে আর ঘর থেকে বের হবি না, এখন ঘুমাতে যা। সারাদিনের ক্লান্তিতে বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুম চলে আসে সিদ্ধার্থের চোখে। তখন অনেক গভীর রাত। হঠাৎ করেই কোনো এক অজানা শব্দে ঘুম ভেঙে যায় সিদ্ধার্থের। সিদ্ধার্থ উঠে দেখল ঘড়িতে তখন 2:37 বাজে। কিসের শব্দ এটা জানার কৌতূহলবশত মাসির বারণ করা সত্ত্বেও সিদ্ধার্থ ওর রুম থেকে বেরিয়ে ওই অজানা শব্দটাকে অনুসরণ করে রান্নাঘরের দিকে অগ্রসর হয়। তখন সিদ্ধার্থ যে দৃশ্য দেখল তা দেখার জন্য কখনোই প্রস্তুত ছিল না। সিদ্ধার্থ দেখতে পেল এক মুন্ডহীন দেহ রান্নাঘরে পায়চারি করছে, আর সমস্ত মেঝে রক্তে লাল। এরকম বিভৎস দৃশ্য দেখে সিদ্ধার্থ আর স্থির থাকতে পারল না, ও জ্ঞান হারালো। পরের দিন সিদ্ধার্থ হাসপাতালের বেডে নিজেকে আবিষ্কার করল। তার গত রাতের সমস্ত কথা মনে পড়তেই সে তার সামনে থাকা লোকেদের জিজ্ঞেস করল যে ও এখানে কিভাবে এলো। তখন সেখানে উপস্থিত এক বৃদ্ধ লোক ওকে জানান যে গত রাতে সিদ্ধার্থকে তারা অচেতন অবস্থায় এক বাড়ির সামনে থেকে উদ্ধার করেন। একথা শুনে সিদ্ধার্থ প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন সেই বৃদ্ধ সিদ্ধার্থকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কে? তোমাকে তো আগে এই অঞ্চলে দেখিনি, আর গতকাল রাতে তুমি কিভাবে ওই বাড়ির সামনে পৌঁছালে? তখন সিদ্ধার্থ সেই সকল কথা তাদের খুলে বলল যা ওর সাথে গতকাল রাতে ঘটেছিল। একথা শুনে সেখানে উপস্থিত সকলে তো হতবাক। তখন সেই বৃদ্ধ বললেন, তুমি যে বাড়িতে গতকাল রাতে ছিলে সেই বাড়ির সকলের, অর্থাৎ সিদ্ধার্থের মাসি আর মেসোর লাশ গত মাসে পুলিশ ওর বাড়ির পেছন থেকে উদ্ধার করে, আর এখনো এই খুনের তদন্ত চলছে। একথা শোনার পর সিদ্ধার্থের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে ভেবেই পাচ্ছে না যে গতকাল রাতে তার সাথে দেখা হওয়া মাসি মেসো সকলেই মৃত ছিলেন। আর পরবর্তীতে সিদ্ধার্থের ফিরে আসার পর ওর মুখে এই রোমহর্ষক ঘটনার কথা জানতে পেরে আমরাও বাকরুদ্ধ হয়ে গেলাম।
আর এই পরপর ঘটে যাওয়া দুটো ঘটনায় যেন বারবার ইঙ্গিত দিচ্ছিল যে এবার হয়তো আমার সাথেই খারাপ কিছু ঘটতে চলেছে। সিদ্ধার্থের সেই বিভীষিকাময় রাতের ঘটনা কি নিছকই তার কল্পনা, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রহস্য? মাসি মেশোর মৃতদেহ আর তাদের উপস্থিতির অনুভূতি কি সত্যিই শুধু এক অলৌকিক অভিজ্ঞতা, নাকি এর মধ্যে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর সত্য? গল্প এখানেই শেষ নয়, সামনে অপেক্ষা করছে আরও চমকে দেওয়ার মতো ঘটনা। অভিশপ্ত ভবিষ্যৎবাণীর চতুর্থ পর্বে উন্মোচিত হবে সেই অন্ধকার রহস্য, যা কেবল সিদ্ধার্থ নয়, তার চারপাশের বাস্তবতাকে বদলে দেবে চিরতরে। তাহলে অপেক্ষা করুন, পরের পর্বে দেখা হবে। চোখ রাখুন গল্পশালায় আর হারিয়ে যান রহস্যময় গল্পের ভুবনে।